আমরা যখন কোনো প্রবলেম অ্যাড্রেস করবো, আমরা বলতেছি না ভাই এই প্রবলেম আমরা ধরবোই না। কিন্তু কোনো একটা প্রবলেম যখন অ্যাড্রেস করবো, আমাদেরকে একটা মেজর প্রবলেম থাকবে, যে প্রবলেম আমরা প্রাইমারি ফোকাস দিব। আপনি যখন অনেক বেশি ভোগবাদিতা, আপনার যখন অনেক বেশি কিনতে ইচ্ছা হবে, তখন আপনার পয়সা লাগবে। আপনার যখন পয়সা লাগবে, আপনার পয়সা ইনকামের জন্য হালাল কি হারাম এটা তো এত বাজ বিবেচনা করলে হবে। সিনেমা দেখাইতেছি এবং সিনেমা দেখতেছি, আসরে নামাজ হচ্ছে, বাইরে বের আসে আসছি, হলের পাশে বারান্দা, ওখানে ইমামতি করে নামাজ পড়ে, আবার পিছনে ভিতরে গিয়ে সিনেমা বলতে। ক্ষমতা যাদের নাই, এরকম অর্গানাইজেশন আছে। আওয়ামী লীগ সরকার এবং বিএনপি সরকার দুই আমলে একসাথে খেলছে, তাদের কোনো সমস্যা হয়। আমি এরকম মানুষ দেখতেছি না যে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা অর্থাৎ সুদের মধ্যে ঢুকে নাই। ইমাম থেকে শুরু করে মুয়াজ্জিন থেকে শুরু করে 5 ওয়াক্ত যে নামাজ পড়ে, এরাও একাধিক এনজিওর সাথে সুদ নেওয়া আছে, যেগুলো সমাজে রন্ধ্রে রন্ধ্রে মিশে যায়। সেটা চেঞ্জ করতে অনেক সময় লাগে। ডিপ স্টেট ইজ মোর পাওয়ারফুল দ্যান দ্য স্টেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? দুপুরবেলা ৩টার সময়, তাও আবার জুমাবার, অর্থাৎ আপনারা এখানে ধারে কাছে তো কারো বাসা আছে বলে মনে হয় না। আছে ধারে কাছে বাসায় আরো একটা, তার মানে একটা ডিসটেন্সে আসা লাগছে, একটা ডিসটেন্সে বের হওয়া লাগছে। খাওয়ার পরে একটা দৌড় দেওয়া লাগছে। আমি নিজেই বুঝছি। ভাবছিলাম পৌনে ৩টার সময় আসতে পারবো, দেখলাম যে ৩টা বেজে গেছে। তো আমি এই প্রোগ্রামটাতে আসার একটা কারণ ছিল যে, আমার কিছু কথা আছে যে কথাগুলো আসলে ওপেন প্ল্যাটফর্মে বলাটা খুব লাভ মনে করি না। আ কতজন মানুষ ধরতে পারবে হয়তো বলব আজকে বা কালকে, কিন্তু মনে হইছে যে এই ওপেন ওই কথাগুলা বলার মতো একটা প্ল্যাটফর্ম হইতে পারে এইটা মুসলিম মাইন্ডসের। কারণ এখানে যাদেরকে দাওয়াত দেওয়া হইছে, আ তাদেরকে হয়তো একটু যারা চিন্তা ভাবনা করেন বা একটু ক্রিটিক্যাল কথা শুনতে চান, তারা হয়তো এখানে আসবেন। এমনি আমরা কিন্তু আসলে দেখা যাচ্ছে যে ক্রিটিক্যাল থিংকিং এই ব্যাপারটাকে খুব এড়ায় চলি বা অপছন্দ করি। আমাদের চিন্তা করতে খুব কষ্ট হয়। চিন্তা করাটা কি আরামের কাজ না কষ্টের কাজ? আপনারা কি মনে করেন? চিন্তা করাটা কিন্তু কষ্টের কাজ। খুব আরামের কাজ না। হ্যাঁ? মানে পিপল আ লাইক টু ফলো। আপনি বলবেন ভাই আমি করব শেষ। মানে আমি যে আসলে আমার মাথার মধ্যে মাথায় একটা ঘিলু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছেন, এটা যে খাটাবো এটা মানুষজন পছন্দ করে না। ২ ধরনের মানুষ পছন্দ করে না। যারা নিচের দিকে আছে এরাও পছন্দ করে না। তারা শুনতে এবং মানতে পছন্দ করে। হুইচ ইস ওকে কিছু মানুষের জন্য। সামি'না ওয়া আতা'না বেস্ট থিং। আর যারা উপরের দিকে আছে তারা এটা পছন্দ করে না। যে আপনি চিন্তা ভাবনা মাথা খাটাইলে ওই যে একটা কথা আছে হেজেমনি, হেজেমনি। আমি তো হেজেমনি শব্দ মানেই জানতাম না অনেকদিন। খুব রিসেন্টলি হয়তো হেজেমনি শব্দ মানা যাচ্ছে। এত মানুষ বলে আচ্ছা জিনিসটা কি? আমি তো সায়েন্সের স্টুডেন্ট, আমাদের এসব শব্দ লাগে না। এগুলা সোশ্যাল সায়েন্সের পড়াশোনার লোক, বুঝছেন? তো এই যে মানে হেজেমনি মানে ধরেন একটা আধিপত্যবাদ। হ্যাঁ? তো এই আধিপত্যবাদের ব্যাপার যদি হয় যে যারা আধিপত্য বজায় রাখতে চায় তারা তো চাইবে না যে আপনি চিন্তা করেন। হ্যাঁ? তারাও পছন্দ করে। তো ইভেন আমাদের রিলিজিয়াস স্কলার যারা, তাদেরও কিন্তু আধিপত্য একটা বাদ আছে, তাই না? তাদেরও একটা আধিপত্যবাদ আছে। তারাও মনে করেন যে মানে ভাই এরা সাধারণ মানুষের জন্য না। সাধারণ মানুষকে তারা অসাধারণ হয়ে ওঠার কোন সুযোগ দিতে চান না। তাদের চিন্তাটা তো সবার না, ইন জেনারেল বলা ঠিক না। কিরকম কিছু মানুষ থাকেন তারা এক্সেপশন, কিন্তু মেজরিটি হচ্ছে এরকম যে ভাই আমি দোয়া পড়ব, আপনি আমিন, আমিন বলবেন। আপনার দোয়া শিখে কি হবে? তো এটা একটা আ থ্রেট। সবাই কিন্তু একটা থ্রেট ফিল করে। এটা কি আপনারা বোঝেন? সরকার যেরকম থ্রেট ফিল করে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা দেশের ইকোনমিক পাওয়ারটা যাদের হাতে তারা যেরকম থ্রেট ফিল করে, সেরকম রিলিজিয়াস পাওয়ার যাদের হাতে, যারা আমরা স্কলার যারা, এরাও থ্রেটেন ফিল করে। তারা থ্রেটেন ফিল করে যে তারা একটা ফতোয়া দিবেন, তারা একটা কথা বলবেন, বাকি সবাই শুনবে। আর আপনি যদি শিখে যান, আপনি যদি ওই লেভেলে চলে যান, হ্যাঁ? তাহলে তো উনি বলেন তাহলে তো আমিই কই থাকি। কারণ আনফরচুনেট এটা। যে ওনারা চিন্তা করেন যে ভাই এ পড়ছে বায়োটেকনোলজি, ও হইছে ডাক্তার। সে ডাক্তারিও পড়ছে, আবার আমি যেগুলো বই পড়ছি, আমি ইমাম ইবনে তাইমিয়ার বই পড়ছি, সেও ইমাম ইবনে তাইমিয়ার বই পড়ছে। কিন্তু আমি তো ডাক্তারি বই পড়ি নাই। এবং আমার পক্ষে এখন ডাক্তারি বই পড়া সম্ভব না। কিন্তু সে ডাক্তারি বই পড়ে সে এখন ইমাম ইবনে তাইমিয়ার বই পড়ছে। তার মানে সে আমার জায়গাটা দখল করে নিচ্ছে। কিন্তু আমি তো আমার তো গ্রাউন্ড নাই। আমি তো গ্রাউন্ড হারায় ফেলতেছি। এরকম একটা জায়গা থেকে উনারা থ্রেটেন ফিল করেন। আনফরচুনেটলি ইসলামটা এরকম ছিল না। ইসলামটা কখনো এরকম না। ইসলাম এই আমরা যে বলি যে পুরোহিতবাদ, এটা অবশ্য যারা বলে তারা ঠেস দিয়ে বলে, তারা ভালো নিয়তে বলে এরকম না। বাট একটা এলিমেন্ট কিন্তু আছে। যাক আমি আমার মূল আলাপে ফেরত আসি। যে কথাগুলো আমি আপনাদেরকে বলতে চাইছিলাম, এই কথাগুলো আসলে একটা স্কলারদের ফোরামে আমি বলছিলাম। হ্যাঁ? একই কথা আমি আপনাদের সামনে আবার বলব। এবং আই এম এক্সপেক্টিং আ ডিফারেন্ট আ ডিফারেন্ট রিঅ্যাকশন। আমি আগের যে রিঅ্যাকশন পাইছিলাম, সেই রিঅ্যাকশনটা এখান থেকে চাই না। আমি চাই একটু ডিফারেন্ট রিঅ্যাকশন। আমার প্রশ্ন, আপনারা আমাকে ৩ জন উত্তর দিবেন, হ্যাঁ?
৩ জন উত্তর দিবেন। ৩ জন দিলে আমি আরকি এবং অন্যরা যারা উত্তর দিবেন, অন্যরা যারা বসে আছেন তারা উত্তরটা শুনবেন। একজনের উত্তর ওই একই কথা আপনি বলবেন না। যদি আপনার একই কথা আপনার মাথায় থাকে, leave that aside, ওটা বাদ দেন। ওটা বাদ দিয়ে অন্য একটা উত্তর দিবেন, হ্যাঁ? ১ম প্রশ্ন, ১ম প্রশ্ন না। একটাই প্রশ্ন। সেটা হচ্ছে বাংলাদেশের মুসলিমদের সবচেয়ে বড় সমস্যা কি বলে আপনি মনে করেন? বাংলাদেশের মুসলিমদের সবচেয়ে বড় সমস্যা কি বলে আপনি মনে করেন? একজন হ্যাঁ, বলো ভাইয়া। ভৌগোলিক অবস্থা। জাযাকাল্লাহ খাইর। নেক্সট আর অন্য কেউ? জি। আত্মপরিচয়। আচ্ছা। সব কি আসহাবুল শিমাল উত্তর দিবে আসহাবুল ইয়ামিনে কেউ নাই? মানে আমার এই পাশে কেউ নাই? আচ্ছা, উনিও হাত দিছেন। হ্যাঁ, আপনি বলেন। ইমান। আচ্ছা। ইমানের ইমানের গভীর জ্ঞান আর ইমানের গভীর প্র্যাকটিস ২ টা অবশ্য ২ দিকে চলে গেল। বাট ঠিক আছে। আচ্ছা। আপনি হাত তুলছিলেন ১ম এ। আপনাকে চান্স দেই। হ্যাঁ, বলেন। বিদ্যমান সমাজ কাঠামো, রাষ্ট্র কাঠামো বুঝতে না পারা। সে যেটাকে ইসলাম নাম মনে করছে সেটা আসলে ইসলাম না। আচ্ছা, ৪ জন হয়ে গেছে, বসেন। আমি আরো উত্তর নিতে পারি। ঠিক আছে, আপনি হাত তুলছেন, আমি নিলাম। প্লিজ বলেন। একজন বাঙালি মুসলিম হিসেবে নিজেদের অতীত ইতিহাস সম্পর্কে না জানা। অতীত ইতিহাস সম্পর্কে না জানা। এটা তো আত্মপরিচয় যেটা বলছে সেটার সাথে গেছে। ইসলামকে একই মাত্র দিন হিসেবে নিতে পারে নাই। আচ্ছা, এখন আমি আমি আপনাদেরকে বলি যে আমি কি মনে করি জানেন? আমি মনে করি যে ৬ টা উত্তর আসছে না? এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। ৬ টা ৬ টা যে ডিফারেন্ট উত্তর আসছে এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। যে আমরা সবাই পারসেপশন এ চলতেছি। উই আর মানে আমরা এমনি মানুষ কিন্তু তার একটা বাবল দিয়ে থাকে, তাই না? সে তার পারিপার্শ্বিকতা, তার এনভায়রনমেন্ট দিয়ে সে বায়াসড হয়। তো আপনারা সবাই সামহাউ আপনারা যাদের লেখা পড়েন, যাদের কথা শোনেন, সাথে বায়াসড। আমি, আমি সহ। ডেফিনিটলি আমি সহ। এখন আপনাদের কাছে কি এরকম কোনো রিসার্চের খবর জানা আছে? মানে আই এম আস্কিং বিকজ আমি মনে করি যে আমাদের একটু হায়ার ইন্টেলেক্ট গ্রুপ এখানে আছে। এমন কোনো রিসার্চের খবর আপনাদের জানা আছে যে রিসার্চের মাধ্যমে বাংলাদেশের মুসলিমদের সবচেয়ে বড় সমস্যা কি এটা বের করা হইছে? আচ্ছা, আমার কাছে মনে হইছে এটা সবচেয়ে বড় সমস্যা যে আ ধরুন আল্লাহ রাসূল যখন আ আসলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনাকে একটা প্রবলেম আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে যে আপনি এই প্রবলেমটা নিয়ে কাজ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইড করছেন। সেই প্রবলেমটা কি ছিল? তাওহীদ না থাকা, হ্যাঁ? তাওহীদের ব্যাপারটা যে ছিল না। আরো অনেক প্রবলেম ছিল, লেসার প্রবলেমস ছিল। সেগুলাকেও লেসার ভাবে টাচ করা হইছে। আপনা আপ আ আপনারা কি আমার পয়েন্টটা বুঝতে পারছেন? আমি একটা উদাহরণ দেই। যে যেমন ধরেন লা ইলাহা ইল্লাল্লাহ এই থিমটা অনেকবার আসছে না কোরআনে? তারপর হচ্ছে যে আ কিয়ামতের বিশ্বাস রাখা, আখিরাতের প্রতি বিশ্বাস রাখা। এই থিমটা কোরআনে অনেকবার আসছে না? আবার আরবে ওই সময় একটা ভয়ংকর খারাপ প্রথা ছিল, বর্বর প্রথা ছিল। সেটা হচ্ছে এতিমদের হক না দেওয়া। এটা তো কোরআনে আসছে, তাই না? ২ টা কি একই ফ্রিকোয়েন্সিতে আসছে? তাহলে একটা বেশি ফ্রিকোয়েন্সিতে আসছে, একটা কম ফ্রিকোয়েন্সিতে আসছে কি জন্য? নিশ্চয়ই একটার ইম্পোর্টেন্স বেশি এবং আরেকটার ইম্পোর্টেন্স কম। এই কারণে তো, তাই না? তার মানে আমরা যখন কোনো প্রবলেম অ্যাড্রেস করব, আমরা বলতেছি না ভাই এই প্রবলেম আমরা ধরবই না। না। কিন্তু কোনো একটা প্রবলেম যখন অ্যাড্রেস করব আমাদেরকে একটা মেজর প্রবলেম থাকবে যে প্রবলেম আমরা প্রাইমারি ফোকাস দিব এবং সেইটার উপরে আমরা রুট কজ এনালাইসিস বলে একটা ব্যাপার বুঝি, তাই না? রুট কজ এনালাইসিস আপনারা যদি পড়ে থাকে তাহলে দেখবেন যে রুট কজ এনালাইসিস এ এরকম একটা ফিশ বোন একটা মেথড আছে। সেই ফিশ বোন মেথডের মধ্যে দেখা যায় যে ফিশের অনেকগুলা ব্রাঞ্চ আছে। ফিশের বোনের যে ব্রাঞ্চ গুলা সাইড দিয়ে আছে, এটার মূলটা যে ঠেকে হচ্ছে মূল একটা সমস্যা ঠেকে। অনেকগুলো প্রবলেম থাকতে পারে, যেমন এতিমদের মাল না দেওয়া, এতিমদের সম্পত্তি না দেওয়া। এটা আপনি যদি রুট কজ এনালাইসিস করেন, রুট কজ এনালাইসিস করলে আপনি দেখবেন যে তাওহীদ, যে আল্লাহকে আমি ইলাহ হিসেবে মেনে নিচ্ছি না। আমি আখিরাতে বিশ্বাস করতেছি না। এই ২ টি আপনি পাবেন। তো এই যে আমাদের যে একটা মূল সমস্যা, মানে এই সমস্যাটা এখনো এক্সিস্ট করে না যে তা না। মানে তাওহীদ এবং আখিরাতে বিশ্বাস না থাকা। আপনি যত প্রবলেম দেন সব প্রবলেমে একই এটা একটা রুট কজ। এটা স্বাভাবিকভাবেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন তো ইটারনাল। এই প্রবলেমটা এত বেশি বার অ্যাড্রেস করছেন। এখন এই যে আল্লাহকে এক তাওহীদ না থাকা এবং ইয়েকে না মেনে নেওয়া, মানে আখিরাতে ভালো বিশ্বাস না থাকা, এই যে একটা প্রবলেম মানুষের, এটাকে আমরা অ্যাড্রেস করব কিভাবে?
আমাদের কিছু মেকানিজম তো দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কিছু মেকানিজম সাহাবীদের মাধ্যমে বের করছিলেন। সাহাবীদের মাধ্যমে বের করে সাহাবীদেরকে তিনি দিছেন। উনার একটা দাওয়াতের মেথোডোলজি ছিল। উনার যখন দরকার হইছে তখন উনি কূটনৈতিক কাজ করছেন। উনার যখন দরকার হইছে তখন উনি জিহাদ করছেন। তো এই যে একটা প্রসেস উনি বের করছেন যেটা লার্জলি গাইডেড বাই ওয়াহী। তো আমাদের সামনে এখন ওয়াহী আমাদের উপর আসতেছে না, বাট আমাদের সামনে ওই প্রেসিডেন্স গুলা আছে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, উমর, উসমান, আলী, এই ৪ খোলাফায়ে রাশিদিনের এক্সাম্পল আমাদের সামনে রেখে গেছেন। যে ডিফারেন্ট সার্কামস্টেন্সেস এ আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা কি হবে, কি ডিফারেন্ট হবে, এটা একটা গাইডলাইন। তাদের লাইফগুলা ভালো করে অবজার্ভ করলে আমরা একটা গাইডলাইন পাবো। মানে উই আর নট ইন সুপ। কিন্তু মানে আমাদের কোনো গাইডেন্স নাই, ব্যাপারটা এরকম না। কিন্তু যে ওই সময়গুলা যাচাই বাছাই করে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাটাকে আইডেন্টিফাই করে এটার সাথে একটা ব্রিজ করে আসলে সমস্যাটা কি এবং আমাদের আসলে কর্মপন্থাটা কি, এটা আসলে আমাদের সামনে নাই। আমাদের সামনে নাই মানে আমার জানা নাই। হয়তো কারো কাছে আছে, বাট দ্যাটস নট রিচিং মি। আমার কাছে মনে হয় এটা সবচেয়ে বড় সমস্যা। এইটাই। এখন এই সমস্যাটার সমাধানে আমরা আসলে একেকজন একেকভাবে চেষ্টা করতেছি। ধরেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর কথা যদি বলেন, তারা কি চায়? তারা আসলে ইসলাম চায়। দেশে শাসন হিসেবে ইসলামিক আইন আসুক, আল্লাহর আইন দ্বারা শাসিত হোক, এটা তারা চায়। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ঠিক একই চাওয়া যায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। ২ টি পলিটিক্যাল পার্টি, তাদেরও চাওয়া হচ্ছে যে আল্লাহর আইন দিয়ে যেন বিচার হয়। নন পলিটিক্যাল পার্টি, হ্যাঁ, একটা বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, তারাও বলে যে সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। এটাও তাদের একটা নন পলিটিক্যাল, কিন্তু তাদেরও চাওয়াটা একই। তো আমি ৩ টা পার্টি দেখাইলাম, যে ৩ টা পার্টির আসলে ৩ রকমের চাওয়া, ৩ একই রকমের চাওয়া, কিন্তু তাদের মোড অফ অপারেশন আসলে ডিফারেন্ট। আমার পয়েন্টটা হচ্ছে এই যে আলাদা, আলাদা তারা ভাবে অপারেট করতেছে, নিশ্চয়ই তাদের একটা চিন্তা আছে, তাই না? মানে চিন্তা ছাড়া যে করতেছে, আমার মনে হইছে আমি করতেছি, ব্যাপারটা তো এরকম না। আমি মনে করি এরকম না। তাদের নিশ্চয়ই কোনো না কোনো, তাদেরও নিশ্চয়ই কোনো একজন থিংকিং মাইন্ড আছে, যে এটা নিয়ে চিন্তা করতেছিল, যে ভাবতেছিল আসলে এটাকে কিভাবে সলভ করা যায়, কি করা যায়, সেটা নিয়ে তারা তো এই জায়গাটাতে আসছে। এখন আমি এই কথাটা বলতেছি না আমাদের ঐক্য লাগবে। আমি ঐক্য বলতে লাগবে বলতেছি না, কিন্তু আমি বলতেছি যে যার কাছে যেই ডেটা আছে এবং যেই মেথোডোলজিতে আগাচ্ছে, এটা কি ডেটা বেসড? আমরা ডিজিটাল মার্কেটিং করি, ডেটা বেসড মার্কেটিং করি। আমরা ডিসিশন মেক করি কিসের উপর ভিত্তি করে? ডেটার উপর ভিত্তি করে। আপনি ডেটা এনালাইসিস করে আপনি বুঝতে পারবেন যে আপনি কি রাইট দিকে যাচ্ছেন নাকি রং দিকে যাচ্ছেন। হ্যাঁ? আমি যদি ইয়েতে যেতে চাই, আমি যদি কমলাপুর স্টেশনে যেতে চাই, আমার মুভমেন্ট আমাকে বলে দিবে যে আমি কি কমলাপুর স্টেশনের দিকে যাচ্ছি নাকি আমি আসলে এয়ারপোর্ট স্টেশনের দিকে যাচ্ছি। কোন দিকে যাচ্ছি আমার ইনিশিয়াল কিছু পথ আমাকে বলে দিবে। আমার একদম শেষ পর্যন্ত যাওয়াটাকে ট্র্যাক করা লাগবে না যে হ্যাঁ, এবার বুঝতে পারছি ভাই আমি তো ভুল রাস্তায় চলে আসছি। তো এই যে পথ দেখে ডেটার বেসিসে টাচ পয়েন্ট গুলাকে এনালাইসিস করে বোঝা যে আমরা আসলে কি, প্রথমত এইটা হচ্ছে প্রশ্ন যে ভাই আপনি যে ডিসিশনটা নিচ্ছেন, যেমন মহিউদ্দিন বলল যে ভৌগোলিক অবস্থান। আমি প্রশ্ন করতে পারি, আপনাদের ৬ জনকে ৬ জন ৬ টা উত্তর দিয়েছেন, সবাইকে প্রশ্ন করতে পারি যে ভাই আপনার যেটা মনে হয় এটার পিছনের ডেটাটা কি? বেসিসটা কি? আপনি কি চিন্তা করে, কি পরীক্ষা-নিরীক্ষা করে, কি এনালাইসিস করে আপনি এই সিদ্ধান্তে আসছেন যে ভাই এটা হলো সবচেয়ে বড় সমস্যা? আমি তো সবচেয়ে কথাটা বলছি। তো এইখানে আমার কাছে মনে হয় যে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমি আসলে আসছি আজকে ৩:৩৩ বাজে। আমি খুব সংক্ষেপে আমি কয়েকটা প্রবলেম বলব, যে প্রবলেমগুলো আপনারা বলেন নাই। হ্যাঁ? আমি সংক্ষেপে কয়েকটা প্রবলেম বলব। সংক্ষেপে কয়েকটা প্রবলেম বলে আমি বলব যে এগুলো আমার কাছে হয়তো অত মেজর প্রবলেম হয় না, মনে হয় না। বাট আমাদের একটা পলিসি দরকার। সেই পলিসিটা নিয়ে সামান্য একটু আলোচনা করব। সেটা হচ্ছে যে আমরা আসলে পলিটিক্যাল রেজিম নিয়ে কথা বলছি। আমাদের যেই অ্যাডমিনিস্ট্রেশন আছে, সেই অ্যাডমিনিস্ট্রেশনের শুরুর দিকে একটু কথা বলা হইলো। আমি এমন একটা জিনিসের দিকে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেটা আল্লাহ রসুল অনেকবার দৃষ্টি আকর্ষণ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেকবার এই দৃষ্টি আকর্ষণ করছেন। সেটা হচ্ছে ভোগবাদিতা, কনজিউমারিজম। কনজিউমারিজম অ্যাজ ইট সেন্স অ্যাজ এ টার্ম আল্লাহ এবং আল্লাহ রসুল ব্যবহার করেননি হয়তো। কিন্তু এই যে দুনিয়ার প্রতি মোহ বা দুনিয়াকে ভালোবাসা, এইটাকে আপনি কনজিউমারিজম বলে বলতে পারেন। দেখেন ২০৩০ নাগাদ আমাদের যে বৈশ্বিক কেনাকাটার পরিমাণ কত ট্রিলিয়ন ডলার, আপনাদের কোনো আইডিয়া আছে? 44 ট্রিলিয়ন ডলার বৈশ্বিক কেনাকাটার পরিমাণ। এই যে
এই পরিমাণ কেনাকাটা মানুষের কি আসলে এই পরিমাণ আসলে দরকার আছে? আমি একটা ডেটা পড়ছিলাম যে ইংল্যান্ডে এরকম একটা ঘটনা ঘটছে যে আ চেঞ্জ ইউর ওয়ারড্রব। তোমার ওয়ারড্রবে যত কাপড় আছে সব চেঞ্জ করে ফেলো। এবং এই যে চেঞ্জ ইউর ওয়ারড্রব, সামারের ওয়ারড্রব আলাদা, উইন্টারের ওয়ারড্রব আলাদা, গত বছরের ওয়ারড্রব এই বছর এক্সিস্ট করবে না। দেখা গেছে যে এরা ৬ টা কাপড় কিনে ইংল্যান্ডে এভারেজে ৬ টা পোশাক কিনে, যার পোশাকের মধ্যে তার ১ টা পরা হয়, ৫ টা পরা হয় না। তাহলে এই যে পোশাক কিনতেছে, পোশাক ফেলায় দিচ্ছে, সামর্থ্য আছে করতেছে। মানে এইটা অ্যাকচুয়ালি ইজ টেকিং টোল ইটস এনভায়রনমেন্ট, তাই না? এটা আপনি যখন অনেক বেশি ভোগবাদিতা, আপনার যখন অনেক বেশি কিনতে ইচ্ছা হবে, তখন আপনার পয়সা লাগবে। আপনার যখন পয়সা লাগবে, আপনার পয়সা ইনকামের জন্য হালাল কি হারাম এটা তো এত বাছ বিবেচনা করলে হবে না। বেসিক্যালি ইউ আর সেলিং ইউর সোল। আপনি আপনাকে যা বলবে, আপনাকে টাকা দিচ্ছে, সুতরাং আর কোনো কথা বলতে পারবা না। এখন বাংলাদেশে কি এই জিনিসগুলো ঢুকতেছে না? মুসলিমদের মধ্যে জিনিসটা ঢুকতেছে না? একটা সময় কিন্তু মুসলিমদেরকে এই জিনিসগুলো এফেক্ট করতে পারে নাই। মানে যতদিন তারা দুনিয়া বিমুখ ছিল, আমাদের কাছে এই কথাগুলো খুব অপ্রিয় মনে হয়। কারণ জাহিদ বা জুহুদ এটা ইট কামস উইথ আ মানে আনইজিনেস, হ্যাঁ? আনকমফোর্টেবল ব্যাপার। আমি ব্যবসা করি। অনেকে আমাকে বলে যে, "ভাই আমাদের একটা মুসলিম লাইফস্টাইল শপ, মুসলিম লাইফস্টাইল দোকান।" আমি বললাম, "মুসলিম লাইফস্টাইলের সাথে লাক্সারি মানে বা হাই এন্ড বা প্রিমিয়াম মুসলিম লাইফস্টাইল এই জিনিসটা যায় না। ইভেন মুসলিম লাইফস্টাইলের সাথে আসলে মানে খুব আপনি বিক্রি করতে পারবেন এরকম কোন জিনিস ঠেকানো খুব মুশকিল, খুব মুশকিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলবেন যে ভাই বিছানা, বালিশ অ্যাবসোলিউট নেসেসারি। বাংলাদেশের সবচেয়ে গরিব মানুষ তার ঘরেও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাটাইয়ের মধ্যে শুইতেন। গায়ের মধ্যে চাটার দাগ পড়ে গেছে। আপনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বিছানাই বিক্রি করতে পারবেন না। তোশকই বিক্রি করতে পারবেন না। বিছানার চাদর বিক্রি করা ডিফিকাল্ট উনার কাছে। চাটাইয়ে যে মানুষটা শুয়েছে যাকে আর উমর রাদিয়াল্লাহু আনহু অফার দিলেন যে আমি আপনার জন্য একটা বিছানার ব্যবস্থা করে দিন। উনি বলছেন কি আছে? হোয়াট আই হ্যাভ টু ডু উইথ দিস দুনিয়া? আপনি লাইফস্টাইল কেমনে বিক্রি করবেন? তা আমরা তো আসলে লাইফস্টাইল বিক্রি করা শুরু করতেছি। লাইফস্টাইল মানে কি ভাই? আমি আরামে থাকতে চাই, দুনিয়াতে থাকতে চাই। দুনিয়ার সাজাইতে চাই। সেখানে একটা বড় সমস্যা আমার কাছে মনে হয়, এটা একজন বলছেন যে মানে দিনের ব্যাপারে অজ্ঞতা। দিনের ব্যাপারে অজ্ঞতা, দিন জানে না বা মূর্খতা এটা আছে। এটা একটা বড় সমস্যা। মানে অনেক মানুষ আছে দে আর গুড পিপল, বাট তাদের হার্টে বা তাদের পর্যন্ত এখন আমরা আসলে কালেমা বা দ্বীনের দাওয়াত একজন বলছিলেন যে দিন এজ এ সেন্স দিন কমপ্লিট সেন্সে এটাকে গ্রহণ করা। মানে আমরাও ছোটবেলায় বুঝতাম না। আমি ক্লাস 5 এর থেকে ৫ ওয়াক্ত নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। মানে ৫ ওয়াক্ত নামাজ পড়ি এরকম সিভিয়ারিটিতে ৫ ওয়াক্ত নামাজ পড়ি যে আমি ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ছিলাম। সিনেমা দেখাইতেছি এবং সিনেমা দেখতেছি। আসরের নামাজ হইছে বাইরে বের হইছে আসছি ওই হলের পাশে একটা বারান্দা আছে। বারান্দাতে নামাজের যে কাপড় বিছায় আছে। ওখানে ইমামতি করে নামাজ পড়া আবার পিছনে ভিতরে গিয়ে সিনেমা হল দেখতেছি। মানে আমার এটা ইটস মাই কালচার। এটা আমি ছোটবেলা থেকে শিখে আসছি। নামাজ পড়তেই হবে। হোয়াটএভার ইট হ্যাপেন্স আমি নামাজ পড়তে হবে। কিন্তু আমি যে সিনেমা আর নামাজ যে একসাথে যাচ্ছে না। আমি যে একটা বেপর্দা মহিলার সামনে তার শরীরের দিকে হা করে তাকায় আছি। এই বোধটা আসে নাই। এই বোধটা মাথার ভিতরে ঢুকে নাই। দিন পুরোপুরি সেন্সে দিন গ্রহণ করতে হবে। আমি হালাল মেনে চলবো, হারাম থেকে বেঁচে থাকবো এই জিনিসটা আমাদের মাথায় ঢুকে নাই। এটা বড় একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে উদাসীনতা। আমাদের কাছে মনে হয় যে আমাদের মধ্যে প্রচুর মানুষ আছে যে আমি আমেরিকার একটা ডেটা আপনাদেরকে বলতে পারি। আমেরিকার 28% মানুষকে জিজ্ঞেস করেছিল যে, "ভাই আপনার ধর্ম কি?" বলছে, আমি ধর্মহীন, আমার কোনো ধর্ম নাই। I don't belong to Christianity or Hinduism or Judaism or Islam, nothing else. তার কোনো ধর্ম নাই। এই যে উদাসীনতা, but I don't care. আমি ধর্মের ব্যাপারে কোনো কেয়ার করি না। আমি এই জিনিসটাই আমাদের জীবনের কোনো দরকার হয় না বা দরকার আমি বোধ করি না। এটা একটা বড় সমস্যা। ওয়াইফ একজনের কথা বলতেছিল আজকে যে, সে খ্রিস্টান থেকে মুসলিম হবে। খ্রিস্টান থেকে মুসলিম হবে অ্যাকচুয়ালি সে হয়ে গেছে মেয়ে। তো সে উম তার সাথে তার একটা ছেলের সম্পর্ক ছিল। তো ছেলের সাথে যখন ব্রেকআপ হয়ে গেছিল তখন সে বলছিল তার মাকে বলছে যে, "তুমি আমারে বিয়ে দিয়ে দাও।" তো বিয়ে দিয়ে দেওয়ার পরে বলতে ৪ টা ছেলে আসছে, দেখছে, সবাই তারা পছন্দ করছে। এখন আগের যে ছেলে ছিল সে বলছে যে, "আমিও বিয়ে করব, অন্য কাউরে বিয়ে করব না।" সে ফেরত আসতে চায় আরকি। তো একটা মেয়ে হয়তো সে বয়স কত ২০-২৩, তার মধ্যে তার ব্রেকআপ বিয়ে মানে সম্পর্ক হইছে, আবার ব্রেকআপও হয়ে গেছে, আবার ফিরে চলে আসতেছে। তো তার মা তাকে বলছে যে, "এখানে ওই ছেলে ঝামেলা করতে পারে, তুমি একটা কাজ করো, ঢাকায় চলে যাও। ঢাকায় যদি চলে যাও, শুধু ঢাকায় যাও না, তোমার যে ছোট বোনটা আছে, ছোট বোনটাকে নিয়ে যাও। ছোট বোন ক্লাস 9 এ পড়ে। ওরা একটা ভালো স্কুলে ভর্তি করে দিও।" তো বলতেছে যে, "আপু কি করব? আমার ছোট বোনও প্রেম করে। ক্লাস 9 এর মেয়ে একটা প্রেম করে, ফোনে করে।" তখন দেখেন ক্লাস 9 এর একটা মেয়ে, আমরা 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 আমি যখন ক্লাস 9 এ পড়তাম 1999,
এই সময় কিন্তু প্রেম ছিল না। সত্যি কথা বলতে গেলে আপনাদের কাছে অবিশ্বাস্য লাগবে। মানে আমরা আমরা আমাদের আমি সেন্ট জোসেফে পড়ছি। আমি কিন্তু আমাদের ফ্রেন্ডদের মধ্যে প্রেম করতে দেখি নাই। বা খুব কম, খুব মাইনর। অথচ জাস্ট ৭-৮ বছর পরে আমি দেখছি যে ৮-৯ এর মেয়ে একদম ধুমায় প্রেম করতেছে এবং সে এটাকে খুবই অফেন্ডেড মনে করে যে আমার কোনো বয়ফ্রেন্ড নাই। আমি 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 একটা কেমন একটা অবস্থার মধ্যে আছি, বিপদের মধ্যে আছি। তো এই যে ফাহিশা নট নেসেসারিলি পর্ন, পর্ন তো হইছে। মানে আপনারা দেখবেন যে বাংলাদেশে বোধহয় 67% নাম্বারটা। 67% ইউনিভার্সিটিতে পড়ুয়া ছেলে সে পর্ন দেখছে। ইমোরালিটি কি করে? ইমোরালিটি মানুষেরকে যেকোনো মোরাল স্ট্যান্সে দাঁড়াইতে দেয় না। আপনি হককে হক বলা, অন্যায়কে অন্যায় বলা এবং আপনি সেটার জন্য শক্ত হয়ে দাঁড়ায় থাকা পারবেন না। আপনার সাধারণ মনের মধ্যে খুঁজে দেবে, হুজুর আসছে। তুমি নিজে কি করো? ঘরের মধ্যে দরজা লাগায় শেষ, গন। আপনার কোনো রেজিস্ট্যান্স নাই। জুলুম বা দুর্নীতি, ইনস্টিটিউশনালাইজ দুর্নীতি, যেটা বাংলাদেশে ইনস্টিটিউশনালাইজ হয়ে গেছে, এটা নিয়ে আপনারা একটু কথা বলছেন যে আসলে যে পরিমাণ দুর্নীতি বাংলাদেশে ইনস্টিটিউশনাল হয়েছে। আমি আমি সেদিকে একটা ডেটা দেখলাম। এটা হচ্ছে যে সরকারি চাকরিতে আমি একটু পড়ে শোনাই। ৫০,০০০ চাকরির মধ্যে পিএসসির আনুমানিক ২,০০০ বাদ দিলে থাকে ৪৮,০০০। ৪৮,০০০ সরকারি চাকরির ৭৫% জন্য গড়ে ১৫ লাখ টাকা হারে ঘুষ দিতে হয়। ৩৬,০০০ চাকরির জন্য ৫,৪০০ কোটি টাকা ঘুষ লেনদেন হয়। এটা হচ্ছে একটা ডেটা, বাংলাদেশের সরকারি চাকরি যেটা। বেসরকারি চাকরিতে এই ধরনের জুলুম ঢুকে গেছে। আরো অনেক এক্সাম্পল দেওয়া যাবে, আমি ওই দিকে যাচ্ছি না। আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা, বাংলাদেশের মানুষ এখন লিটারেলি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে। আমি গ্রামে গঞ্জে আমার প্রচুর যাওয়া হয়, আমাদের কম্বল বিতরণ বা ইফতার প্রজেক্ট বা অন্যান্য অনেক প্রজেক্ট আছে। আমি এরকম মানুষ দেখতেছি না যে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা অর্থাৎ সুদের মধ্যে ঢুকে নাই। ইমাম থেকে শুরু করে, মুয়াজ্জিন থেকে শুরু করে, ৫ ওয়াক্ত যে নামাজ পড়ে এরাও পড়ে, এরাও সুদ, একাধিক এনজিওর সাথে সুদ নেওয়া আছে। আর যারা নামাজ পড়ে না তাদের অবস্থা আমি ইভেন আই ডোন্ট নো যে তাদের কি অবস্থা। আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে কন্টিনিউয়াসলি যুদ্ধ করতে থাকবেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা ২৭৫ নম্বর আয়াতে বলছেন। ২৭৫ থেকে ২৮০ এর মধ্যে যে আল্লাহ যে আয়াত খুব আলোচনা করছেন, সেটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটাকে এমফাসিস দিচ্ছেন। একেবারে লাস্ট সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে যে এত ভয়ঙ্কর কথা কোরআনে অন্য কোনো কিছু নাই। এখন আমি এটার মধ্যে আছি এবং এট দ্য সেম টাইম আমি মনে করবো যে বাংলাদেশের ভালো জিনিস হবে, ভালো কিছু হবে। আনবিলিভেবল। তো এই যে আমি বললাম যে অনেকগুলা প্রবলেমের কথা বললাম, এগুলো সব মাইক্রো লেভেলে, ব্যক্তিগত লেভেলে সমস্যা। হ্যাঁ, আর ম্যাক্রো লেভেলে সেকুলারিজম একটা বড় সমস্যা। তারপর হচ্ছে আমাদের যে কালচারাল হেজিমনের কথা, এটা আপনারা বলছেন, এরকম বড় সমস্যা। আর অনেকগুলো বড় সমস্যা আছে, মিডিয়ার আগ্রাসন অনেক বড় সমস্যা। বাট আমি এই যে বললাম যে সমস্যা তো আসলে শেষ নাই, আমি তো অনেক সমস্যা নিয়ে কথা বলতে পারবো। কিন্তু আমি চ্যাট জিপিটি দিয়ে একটা জিনিস দেখছি, চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করছি, মানে আমি বলতে পারবো ভাই আপনি যে বলেন বগল সমস্যার কি, আপনার সোর্স কি। আমার সোর্স হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করলাম তুমি কি কি সবচেয়ে বড় সমস্যা মনে করো। সে আমার একটা লিস্ট দিচ্ছে, সেই লিস্টের সাথে আমি বাস্তব অভিজ্ঞতা মিলে আমি একটা লিস্ট রেডি করছি। বাট দিস শুড নট বি দ্য কেস। আমি যে এক্সাম্পলগুলো দিছি আপনাদেরকে, বেশিরভাগই এক্সাম্পল দিছি কিন্তু আমেরিকার থেকে। তো বা এরকম যেসব দেশের ডেটা অ্যাভেলেবল, কিন্তু আমাদের দেশের ডেটা অ্যাভেলেবল না। তাহলে আমি আসলে কি করব, আমার পরিস্থিতিটা কি, এটা যদি আমি ভালোভাবে না বুঝি, আমি আমার অ্যাকশন প্ল্যান ঠিক করতে পারবো না। প্রথমত আমি আমার স্ট্র্যাটেজিক প্ল্যানিংটাই করতে পারবো না। টু স্টার্ট উইথ, স্ট্র্যাটেজিক প্ল্যানিং বা কে করতে চায়? কে বলছে যে ভাই আমি একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং করতে চাই? আপনারা কাউকে চিনেন যে বলছে যে ভাই আমি বাংলাদেশে ক্ষমতা দখল করব, এটার একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং আছে, কিন্তু আমি ক্ষমতা দখল করব না, ক্ষমতা আমার অবজেক্টিভ না, কিন্তু আমার অবজেক্টিভ হচ্ছে বাংলাদেশ ইসলামী আইন দিয়ে চলবে, বা বাংলাদেশের পলিসিগুলো, আইনও বাদ দিলাম, আইন কথাটা তো বাদ দিলাম, বাংলাদেশের পলিসিগুলো ইসলাম বান্ধব পলিসি হবে। আমি এমন একটা কিছু করতে চাই যাতে বাংলাদেশের পলিসিগুলো ইসলাম বান্ধব পলিসি হয়। অনেক কিছু আছে আপনি আইন দিয়ে করতে পারবেন না, শক্তি দিয়ে করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথরিটি ছিল কিন্তু তিনি করেন নাই, এরকম অনেক ঘটনা ছিল। ওই যেগুলো সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিশে যায়, সেটা চেঞ্জ করতে অনেক সময় লাগে। আপনারা, আমি বললাম না যে এখন সৌদি আরবে যদি যান আপনারা দেখবেন যে কালচারালি এখনো ওখানে ইসলাম নর্ম, কিন্তু এটাকে কালচারালি আপলোড করতে এখনো সময় লাগবে 50 বছর। কিন্তু আপনি দেখবেন যেই ছেলেটা মোটর সাইকেল থেকে নেমে শাকিরে না ফাকিরা কিসের একটা ইয়ে দেখতে, শো দেখতে গেছে, কনসার্ট দেখতে গেছে, তার মোটর সাইকেলের উপরে যে সিট, সেই সিটের উপরে একটা জায়নামাজ রাখা আছে। এটা কালচার তাদের। হাফ প্যান্ট পরে নামাজ পড়তেছে,
বাট সে নামাজ পড়তেছে, সে জানে হয়তো সতর ঢাকা অথবা সে জানে না, কিন্তু হি ফিলস আনইজি যে আমি নামাজ পড়লাম না, আসরের ওয়াক্ত আজান হচ্ছে নামাজ পড়লাম না, হি ফিলস আনইজি। এটা কোত্থেকে আসছে? এটা আসছে হচ্ছে কালচার থেকে। তারা কিন্তু নামাজ বুঝে পড়ে না, যদিও তার আরব, তা সে সে বুঝতেছে না, বা সে হি ইজ নট পেইং হিড যে সে আসলে কি বলতেছে। তো এই যে বাংলাদেশে যে কালচারালি যে সমস্যাগুলো ঢুকে গেছে, এটা আপনি আমি আজকে চাইলে আপলোড করতে পারবো না, কিন্তু আমাদেরকে আসলে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে চিন্তা করার অনেক বেশি আগে দরকার কালচারালি বাংলাদেশে ইসলামকে ইস্টাবলিশ করা, কালচারালি বাংলাদেশে এথিক্সকে ইস্টাবলিশ করা। এই জিনিসটা বাংলাদেশে হয় নাই, মিসিং। বা কিছু কালচারালি ইসলাম আছে, কিন্তু আমরা যেটাকে ইসলাম বলতেছি দিন হিসেবে ইসলাম ইন ট্রু সেন্স, এটাকে কালচারালি ইস্টাবলিশ করা, এটা ইজ ডিফারেন্ট ফ্রম দ্য ক্ষমতার আউট। ইয়েস, ক্ষমতা যদি হয় ঠিক আছে, কিন্তু ক্ষমতা যাদের নাই, এরকম অর্গানাইজেশন আছে যারা আওয়ামী লীগ সরকার এবং বিএনপি সরকার আমল, দুই আমলে একসাথে খেলছে, একই স্টাইলে খেলছে, তাদের কোনো সমস্যা হয় নাই। খেলছে না, ব্র্যাক খেলছে না। তারা কি বিএনপি সরকার আমলে একটু কম দুর্বল ছিল? আপনারা কি তাই মনে করেন? জামাত ইসলামী যখন ক্ষমতা ছিল বা জামাত বিএনপি সরকার, তখন কি তারা কম দুর্বল ছিল? বিশাল বড় একটা প্রজেক্ট ছিল জামাতের, বিশাল বড় একটা প্রজেক্ট ছিল ইসলামিক ফিনান্সিং এর, কর্দ হাসানা, এইটা দিয়ে ক্ষুদ্র ঋণকে রিপ্লেস করে দেওয়ার। আমি যেই তথ্য জানি সেটা 2000 গ্রামে এনজিও বন্ধ হয়ে গেছিল। 2000 গ্রামে, 68,000 গ্রামের মধ্যে 2000 গ্রামে এনজিও বন্ধ হয়ে গেছিল, এনজিও শাখা ছিল না, কারণ কেউ ওই টাকাটা নিত না। আমি সুদে টাকা নিবো কেন, আমি তো ফ্রি এমনি পাচ্ছি, কর্দ পাচ্ছি, বিনা সুদে টাকা পাচ্ছি, আমি সুদে নিবো কেন? নিত না, অপারেট করতো না, ফাংশন করতো না। 2,500 কোটি টাকা দেওয়া হয়েছিল ওই প্রজেক্টে ডিসবার্স করার জন্য। এইটা সাইফুর রহমান সাহেব, আল্লাহ ওনাকে ওনার হিসাব বুঝায় দিক। বাংলাদেশে বহু মানুষ দেখবেন সাইফুর রহমান সাহেবের সামনে নামে দুবার এরকম করে, চোখে মুখ ইয়ে করে, গ্রেট অর্থনীতিবিদ, উনি টাকা খেয়ে কাজটা করছেন। তার মানে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, জামাত ক্ষমতা ছিল, পারে নাই ঠেকাইতে। মানে ক্ষুদ্র ঋণকে আমি রিপ্লেস করবো কর হাসানা দিয়ে, এটা তারা হইতে দেয় নাই, বাই পলিসি হইতে দেয় নাই, ক্ষমতা ইউজ করছে। তো এই যে মানে দেয়ার আর এন্টিটিজ, আমরা বলি যে ডিপ স্টেট ইজ মোর পাওয়ারফুল দেন দ্য স্টেট। তো যে ডিপ স্টেট তো আপনি আসলে অ্যাকচুয়ালি ভোট দিয়ে ক্ষমতায় আসে না, তাদের ক্ষমতার উৎস অন্য কিছু। কে চিন্তা করছে যে ভাই আমি ডিপ স্টেটের দখল নিতে চাই? হ্যাঁ, আপনারা সরকার অবশ্যই বাধা দিবে, শয়তান অবশ্যই বাধা দিবে, মানে দ্যাটস হোয়াটস ইজ অল অ্যাবাউট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইসে বুফে থালায় কে কেনে দেয় না যে খান, আপনি চাইছেন ভালো জিনিস, বলছেন ভালো কাজ করতে চাইছেন, উই অ্যাপ্রিশিয়েট না। তো এটা খুব মজার ব্যাপার না, খুব আরামের ব্যাপার না, মানে খুব সবাই খুব প্রশংসা করবে, আপনার পিঠ চাপড়া দিবে, সবাই আপনাকে খুব সম্মান করবে, বাহবা দিবে, এরকম কেস না। এছাড়া অনেক কেস আছে, অনেক কিছু আছে যেটা করলে আপনি অনেক বাহবা পাবেন। সেটা লেখালেখি হইতে পারে, বা আপনি অনেক বক্তৃতা দিতে পারেন, মাহফিল টাফিল হইতে পারে, ইভেন পলিটিক্যাল পজিশনে যাওয়া হইতে পারে, আপনি প্রচুর মানুষের অ্যাকোলেট পাবেন, সম্মাননা পাবেন, বাহবা পাবেন। কিন্তু হোয়াট আই এম টকিং অ্যাবাউট ইজ ডিপ আন্ডারগ্রাউন্ড। ডিপ স্টেট আন্ডারগ্রাউন্ডে থাকে, এর আপনি দেখবেন না মানুষ। এবং যেটা আমরা আসলে মানুষ দেখতেছে না, শুধুমাত্র আল্লাহ দেখতেছে, এবং প্রচন্ড পরিশ্রম করা লাগতেছে, অনেক ক্রিটিক্যাল থিঙ্কিং করা লাগতেছে, 20 বছর সামনে চিন্তা করা লাগতেছে। আমি নিজে বলছি ভাই আমার এইটা ক্যাপাসিটি নাই, বাট আমি এটা ফিল করি, এটা নিডটা ফিল করি যে আমাদের এমন কিছু করা উচিত যেটার রেজাল্ট কালকে না, 20 বছর পরে আসবে। প্ল্যানটাই 20 বছর, মানে প্ল্যানটা এক্সিকিউট হইতে 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 20 নম্বর বছরে গিয়ে আমাদের প্ল্যানের ফার্স্ট ফেজ শুরু হবে। এই 20 বছর খালি প্রিপারেশন যাবে, খালি প্রিপারেশন যাবে। আমি এই জিনিসটার খুব অভাব বোধ করি, এবং আমি আপনাদেরকে এই রিকোয়েস্ট করতে চাই আজকের যে কথা বলতে আসছি বেসিক্যালি, যে আমাদের এরকম কিছু রিসার্চ হওয়া উচিত, যে রিসার্চগুলো আমাদেরকে আইডেন্টিফাই করে দিবে যে আমাদের মেজর প্রবলেম কোনগুলা, যাতে আমরা এরকম একটা মজলিসে 6টা মত না দেই। 16টা মত দেওয়ার সুযোগ থাকলে 16টা মত আসতো যদি ওপেন করে দিতাম। 6টা মত না হবে, একটা মত হবে, এবং সেই একটা মতের পিছনে ডেটা থাকবে। এই রিসার্চ হওয়ার পরে আমাদেরকে প্রায়োরিটি ঠিক করতে হবে যে ভাই আমি কোনটা নিয়ে কাজ করতে পারবো। আমাদের বিজনেসের ভাষায় আমরা বলি কিছু লো হ্যাঙ্গিং ফ্রুট থাকে, কিছু হাই হ্যাঙ্গিং ফ্রুট থাকে। লো হ্যাঙ্গিং ফ্রুট মানে যেটা পারা সহজ, কাছে আছে।
তো আমি এই প্রবলেমগুলোকে আমি অ্যাড্রেস করতে পারবো, মানে কাছে আছে মানে একটা হলো ভাই 20 বছরের সমস্যার সমাধান, একটা 100 বছরের সমস্যা। 20 মানে কাছে আছে মানে আগামীকাল সমস্যার সমাধান এরকম না। আগামীকালের সমস্যা যে সমাধান এটা অন্য কেউ করবে, অন্য কেউ করতে দেন। ক্ষমতায় যাও এটা অন্য কেউ যেতে চায়, অন্য কেউ যেতে দেন। হ্যাঁ, মানে ওটা নিয়ে তো মানুষ আছে বাংলাদেশেই ক্ষমতা যে ইসলাম শাসন কায়েম করতে চায় এরকম পিপল তো আছে, তাই না? যে ডিপ স্টেট দখল করতে চায় এরকম কয়জন মানুষ আছে? খুব কম। প্লিজ বি ওয়ান অফ দেম। তারপরে যে জিনিসটা আপনাকে আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এই স্ট্র্যাটেজিক একটা মানে এই চিন্তাটা করে, রিসার্চটা করে আমাদের প্রবলেমটাকে রুট কজ গুলা অ্যানালাইসিস করে কোন কোন প্রবলেমগুলোকে আমরা এক সুতায় গাঁথতে পারি প্রায়োরিটি ওয়াইজ, সেই প্রবলেমগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং সেটার এগেইনস্টে একটা অ্যাকশন প্ল্যান বানাইতে হবে এবং সেই অ্যাকশন প্ল্যানটাকে আসলে এক্সিকিউট করতে হবে এবং ইট নিডস লাইফ টাইম এফোর্ট, ফুল টাইম এফোর্ট। ফুল টাইম এফোর্ট বলতে বোঝাতে যাচ্ছি যে আমি আসলে চাকরিও করি, পড়াশোনাও করি, আসতে এটাও করি, এরকম হবে না আসলে। আল্লাহ রসুল যেরকম কুরবানি করে দিয়েছিলেন জীবন, এরকম কিছু জীবন কুরবানি করে দেওয়া লাগবে। আর আপনি বলতে পারেন যে ভাই আমি জীবন কুরবানি করে দিলাম, আমার বেতন কি হবে, আমার তো বউ থাকবে, আমি তো সন্ন্যাসী হয়ে গেছি, এরকম না। মানে যারা দেয়ার ওয়্যার পিপল যারা কিন্তু অ্যাকচুয়ালি এটার কারণে সন্ন্যাসী হয়ে গেছে। আপনারা বামদের মধ্যে দেখবেন অনেকেই বিয়ে টিয়া করে নাই, অনেক দেখবেন এদের আগের কমরেড যারা, হ্যাঁ, যাদের নামেরা দিনের বেলা প্রাতঃস্মরণীয় বলে, আমরা সকালবেলা আল্লাহু আকবার বলি, নামাজ পড়ি, ওরা প্রাতঃস্মরণীয় ওদের কমরেডদেরকে স্মরণ করে তারপর দিন শুরু করে। তো এরকম অনেকেই দেখবেন যে এদের ফ্যামিলি ছিল না। তো উই আর মুসলিমস, আমরা তো এরকম না, আমাদের ফ্যামিলি আছে, আমরা আব্বা আম্মার প্রতি আমার রেসপন্সিবিলিটি আছে, আমার বউ বাচ্চা হবে তাদের রেসপন্সিবিলিটি আছে। এটা কেমনে এটা কেমনে ব্যবস্থা হবে? আজকে 2 রজব 1445 হিজরি, জুমাবার, আসরের ওয়াক্ত। আমি আপনাদেরকে একটা কথা বলতেছি, আপনারা এটা মনে রাখেন। আপনি যদি টার্গেটটা নেন, আপনি যদি কাজটাতে নামান, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহ রসুলের রিজিকের ব্যবস্থা করছিলেন না? করছিলেন। আল্লাহ রসুল কিন্তু ফুল টাইম ব্যবসায়ী ছিলেন না, এমপ্লয়ার ছিলেন না। দিস শুড নট বি কামিং ফ্রম মি, কারণ আমি একজন ব্যবসায়ী, আই হ্যাভ মাই আদার প্রায়োরিটিস। মানে আমারও একটা প্রায়োরিটি আছে, আমার একটা প্ল্যান আছে, প্রজেকশন আছে। মানে আপনারা মনে করেন না যে ভাই আপনি কি, আপনি তো ইউ আর ডুইং সামথিং, মানে ইউ আর টেলিং সামথিং হোয়াট ইউ আর নট ডুইং। আপনি এটা কাজ করেন না কেন? আমি কেন করি না বা আমি কি করি সেটা আমি আজকে নিয়ে বলতে আসি নাই কিন্তু, হ্যাঁ, আমি তবে আপনারা একটু নিশ্চিত থাকেন যে এটা আবার বললে বেশি ইউলোজাইজ করা হয়, মানে সেলফ কি বলো গ্লোরিফিকেশনের দিকে চলে যায়। কারণ আমি বলতে চাচ্ছি না যে আই হ্যাভ মাই প্রায়োরিটি, মানে আপনাদেরকে আমি এইটুকু নিশ্চিত করতে পারি যে আপনাদেরকে আমি বলতেছি আপনারা আল্লাহর জন্য কাজ করবেন, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে, আর আমি আসলে মানে দুনিয়া কামানোর জন্য কাজ করছি, ইটস নট দ্যাট। মানে এটা আমি আপনাকে এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাকিটুকু আমি বললাম না। তো আপনি যখন আল্লাহর জন্য কাজ করবেন, অবশ্যই আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে এবং এটা এরকম ব্যবস্থা করবে যাতে আপনার যদি ইচ্ছা হয় কখনো একটা ফকিরকে 5 টাকা দেওয়ার, আপনি সেটা দিতে পারবেন। আপনি যদি ইচ্ছা হয় কখনো আপনার কাজের বুয়াকে আপনি 500 টাকা দেওয়া দরকার, আপনি দিতে পারবেন। এরকম না যে আপনার কোনো রকমের পেটে ভাতে ভাই চলতেছি, এরকম হবে না। আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে এবং আপনি দেখবেন যে আপনার থেকে অনেক বেশি মানে অনেক বেশি দুনিয়া নিয়ে পেরেশানি আছে, তার থেকে আল্লাহ আপনাকে আর্থিকভাবে ভালো রাখবে। এটা আল্লাহর ওয়াদা। যে যে আল্লাহর আখিরাতের কথা চিন্তা করে এবং যখন আপনি ডিপ ইম্প্যাক্টে কাজ করতেছেন না, এমন কাজ করতেছেন যেটা তো দেখা যাচ্ছে না, রেজাল্ট দেখা যাচ্ছে না, অনেক পরে রেজাল্ট আসবে, কিন্তু আপনি আন্দাজে করতেছেন এরকম না, আপনি বুঝে শুনে অনেক ভেবে চিন্তে একটা কাজ করতেছেন। এইটার যেহেতু যত বেশি ডিপ ইম্প্যাক্টের কাজ, সেটার রেজাল্ট তত বেশি প্রফাউন্ড, সেটার প্রতিদানও তত বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম, মানে উনি সবচেয়ে বড় মানুষ, সবচেয়ে সেরা মানুষ, মানে উনার এত পুরস্কার, এত কিছু। এটার অনেক অন্যতম বড় কারণ হচ্ছে যে উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে দুনিয়ারও বিজয় দেখাইছেন, কিন্তু অ্যাকচুয়ালি যে ইসলামের যেই বিউটি যেভাবে ছড়াইছে, যে বিজয়টা হইছে, এটা উনি কিন্তু দেখায় গেছিলেন, স্বপ্নটা দেখায় গেছিলেন, কিন্তু এটা উনি নিজে দেখেন নাই। পারস্যের রাজপ্রাসাদ তো আর উনার সময় দখল হয় নাই, হয়েছিল? হয় নাই তো, কিন্তু হয়েছিল একটা টাইম গিয়ে হয়েছিল। তো আপনারা যে কাজগুলো করবেন মোস্ট প্রবাবলি এর ফল আপনারা দেখতে পারবেন না, কিন্তু কেউ না কেউ কোনো না কোনো দিন বাংলাদেশে পলিসিগুলা ইসলাম দিয়ে ডিফাইন্ড হবে যদি এই কাজটা আমরা করতে পারি। তো আমি আপনাদেরকে চিন্তার কথা বললাম এবং এই যে কাজটা যেটা বললাম যে এটা একটু শেষ করি যে আমি হোয়াটস ইন মাই মাইন্ড, যে এই প্রবলেমগুলো আইডেন্টিফাই করা গেল, সেটাকে প্রায়োরিটাইজ করা হইলো। প্রায়োরিটাইজ করার পরে তারপর প্রত্যেকটার এগেইনস্টে কি
অ্যাকশন স্টেপ থাকতে পারে, কি স্ট্র্যাটেজিক মুভমেন্ট থাকতে পারে, সেই স্ট্র্যাটেজিক মুভমেন্টগুলোকে আইডেন্টিফাই করা দরকার। তারপরে সেটার এগেইনস্টে একটা অ্যাকশন প্ল্যান সেট করা দরকার। এই অ্যাকশন প্ল্যানটাকে এবার বিভিন্ন গ্রুপ করা দরকার, কারণ সব কাজ একা করা যাবে না। বিভিন্ন গ্রুপ করা দরকার, যে এই গ্রুপকে দিয়ে এই কাজ করানো যেতে পারে। ধরেন আপনি, আমাদের একটা কাজ হচ্ছে ইমামদের একটা প্ল্যাটফর্ম করা, যাতে আমি সমস্ত ইমামদেরকে এটা জানাইতে পারি যে আমাদের এরকম একটা ইস্যু আছে, আমাদের এরকম একটা কিছু করতে হবে। আরেকটা প্ল্যাটফর্ম হইতে পারে আমাদের সোশ্যাল মিডিয়াদেরকে, ইনফ্লুয়েন্সারদেরকে একটা প্ল্যাটফর্মে রেডি করা। আরেকটা কাজ হইতে পারে যে আমি সরকারের সাথে কিছু সমন্বয় করব, সরকারের সাথে যাব। এই বছর যে জুলাইয়ের গভর্নমেন্ট, মানে নতুন গভর্নমেন্ট ফর্ম হওয়ার পরে ব্র্যাক যখন অ্যাক্টিভলি কাজ করতেছে, তখন এটা নিয়ে কোশ্চেন করা হয়েছিল সমন্বয়কদেরকে, যে আপনার ব্র্যাককে এত জায়গা দিচ্ছেন কেন, এটা তো ফ্যাসিবাদের বেনিফিশিয়ারি ছিল। তখন এদেরকে বলা হয়েছে, আপনি একটা দেন, রিপ্লেসমেন্ট দেন, সরকারের আমলাদের সাথে কাজ করতে পারে, এই কাজগুলো এইভাবে করতে পারবে, এরকম একজনকে দেখান যার অভিজ্ঞতা আছে বা যে এরকম কাজ করছে। নাই। তো এই যে এই কাজগুলো করার ক্যাপাসিটির মতো মানুষ যোগাযোগ রেডি করা, এটাই কিন্তু আপনার সময় লাগবে। ধরেন এখন যে ইউনিভার্সিটিতে পড়তেছে, ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে যে ছেলেটা পড়ে, আপনি যদি তাকে বলেন যে ভাই তোমাকে এই জায়গায় যাওয়া লাগবে, আমি আবার বলছি যে উই আর নট টকিং অ্যাবাউট টেকিং দ্য গভর্নমেন্ট, যেটা অন্য একটা দলের পরিস্থিতি আছে, যে তারা এইভাবে মানে ইয়ের মধ্যে, ক্ষমতার মধ্যে লোক ঢুকাইছে, তাদের অ্যাডমিনে তাদের লোক আছে, এরকম আমরা জানি যে এটা দলের একটা স্ট্র্যাটেজি ছিল। আমার অবজেক্টিভ দলের ক্ষমতা না, মানে দেশের ক্ষমতা না, আমার অবজেক্টিভ হচ্ছে পলিসিতে এফেক্ট ফেলা। এবং এরকম আমি 3টা উদাহরণ দিলাম, ইমামদের কথা বললাম, সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের কথা বললাম, আর গভর্নমেন্টের সাথে কোঅর্ডিনেশনের কথা বললাম। এরকম আরো অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে স্পেসিফিক অ্যাকশন প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে, স্টেপ নিতে হবে, যে ভাই এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, এইভাবে করতে হবে। আপনারা বাথরুমে গেলে সাবান দিয়ে হাত ধুইতে হয়, এটা কোথা থেকে শিখছেন? হুম ঘর থেকে শিখছেন মোস্ট প্রবাবলি। এটা প্রবাবলি হচ্ছে খুব অল্প কিছু মানুষ এটা ঘর থেকে শিখছে, মানে মানে ঘরে এই নলেজটা প্রডিউস হয়েছে, ঘরে এই নলেজটা আসছে আসলে মিনা কার্টুন থেকে। তো আমি আপনাদেরকে একটা বললাম যে ধরেন মিনা একটা ব্র্যান্ড স্টাবলিশ করছে, মিনা মিঠু। আমি আমার বাচ্চাদের মুখে, আমার বাসায় টিভি নেই, কোনোদিন ছিল না, আমার বাচ্চারা কোনোদিন টিভি দেখে না, জীবনে কখনো টিভি দেখে নাই। তারা বলে, আমার ছেলে বলে, মুয়াজ বলে যে মিঠু তুমি ওই ঘরে যাও, বা এরকম কিছু একটা বলে, মানে যেটা কোটেড ফ্রম মিনা কার্টুন। আমি তো শুনে আশ্চর্য হয়ে গেছি, ও এটা কোত্থেকে শুনছে? তো ও ওইটা টিভিতে দেখে নাই, সেটা বইয়ে পড়ছে। এই বইয়ে যে আসছে একটা টিভির জিনিস, টিভির অনেক জিনিস আসছে, এই যে একটা বই পর্যন্ত এসে পৌঁছে গেছে, এটা হচ্ছে কালচারাল এমবেড করা হয়েছে, একটা জিনিস, একটা ভ্যালুজ এমবেড করা হয়েছে। দিস ইজ এ গুড ভ্যালু, আমাদের কোনো সমস্যা নাই, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু শুধু কি গুড ভ্যালু ঢুকছে? এই যে কার্টুনটার বানানো হয়েছে, আর কি কোনো বাংলা কার্টুনের নাম আপনারা বলতে পারবেন এক্সেপ্ট মিনা? নির্মল বিনোদনের জন্য বানানো হয়েছে, এটা তো শিক্ষামূলক কার্টুন। বিনোদনের জন্য বানানো হয়েছে এরকম কোন কার্টুনের কথা বলতে পারবেন বাংলা কার্টুন? হ্যাঁ, সিসিমপুরও মানে গোজ ব্যাক টু সেম রুটস। আপনারা দেখবেন সিসিমপুরে ফান্ডিং কাদের আছে। তো আমার সময় শেষ, যদি আমি দেরি করে শুরু করছি, 3:58 বাজে। আমি একটু আমার নারায়ণগঞ্জে একটা প্রোগ্রাম আছে, আমি আসলে অনেক আলাপ আপনাদেরকে করতে আসিনি আপনাদের সাথে। আমি আপনাদেরকে একটা চিন্তার জায়গা দিতে আসছি। হইতে পারে এই চিন্তাটা আমার নিজেরই নতুন, মানে হইতে পারে না, মানে আমার নিজেরই নতুন, তো হইতে পারে যে আপনারা হয়তো এইভাবে কখনো চিন্তা করেন নাই, বা এই চিন্তাটা কখনো আসেন নাই। আমার সাথে সবাই এগ্রি করবে কোনো দরকার নাই, হবেও না। কিন্তু কেউ যদি এগ্রি করেন, কেউ যদি চিন্তা করেন, মনে করেন যে হ্যাঁ দিস ইজ সামথিং দ্যাট উই শুড বি ডুইং, মানে আলহামদুলিল্লাহ এটা আমার একটা সফলতা হবে, মানে এই চিন্তাটা আমি কারো মাথার মধ্যে ঢুকাইতে পারছি। তো আই এম ডান। আমার মানে অনেক আলাপ নাই, অনেক কিছু আমি আপনাদেরকে বলবো, আপনারা শুনবেন, শুনে আপনারা এক্সিকিউট করবেন। আমি সেটা করতে চাই নাই। আমি আপনাদের মাথায় একটা, যেটা আপনারা চিন্তা করতে পারেন বা চিন্তা করার ক্যাপাসিটি রাখেন, বা যারা চিন্তা করে তাদেরকে পছন্দ করেন, এই কারণে আপনাদেরকে এই কথাটা বলা বা এই চিন্তাটা দেওয়া, যে অল্টারনেট পলিসি লেভেলে বাংলাদেশের কিভাবে কাজ করা যায়, যেখানে আমরা যেটা চাচ্ছি সেটা হবে, কিন্তু এইভাবে অন্য কেউ এখনো পর্যন্ত আমাদের দেখা মতে কাজ করে নাই।
ঠিক আছে? আর আপনার হয়তো আজকে বাকি যে আলাপ শুনবেন সবগুলাই এটার সাথে রিলেভেন্ট হবে। কিন্তু এইটা হচ্ছে একটা মাস্টার প্ল্যানের অংশ। মানে দেয়ার হ্যাজ টু বি আ মাস্টার প্ল্যান। এর আন্ডারে অনেক কিছু আসবে যে ভাই কালচারাল হেজিমনি কেমনে দূর করা যায়, এটা কেমনে করা যায়, ওটা কেমনে করা যায়, ওটা কেমনে করা যায়। বাট দে আর বিইং ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিজম। ধরেন রনি ভাই হয়তো একটা ম্যাগাজিন বের করেন। এটা উনার ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিজম। ইটস নট পার্ট অফ আ বিগ মাস্টার প্ল্যান। Someone has to draw up the big master plan. সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।